আপনারা শুনছেন কালো রাত 24। বিয়ে করে নতুন বউকে নিয়ে আসার পর বাসরাতে জানতে পারলাম আমার বউ একটা পরী। কথাটা শুনে অবাক লাগছে, তাই না? অবাক করা রহস্যময় একটা পরীর গল্প শুনতে চলেছেন। গল্পটা শেষ পর্যন্ত শুনুন, থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। গল্পটি লিখেছেন লেখক মোহাম্মদ নিশাদ আর ভয়েসে আমি আছি ইফতিসাম চৌধুরী। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আগের গল্পগুলো শুনুন ও নিয়মিত গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের গল্প শুরু থেকে বলি। বিয়ে করে বউকে নিয়ে আসার পর বন্ধু দুলাভাইদের সাথে অন্য ঘরে আড্ডা দিচ্ছিলাম। ওদিকে আমার বিয়ে করা নতুন বউ আমার ঘরে বসে। এমন সময় আমার বন্ধু দুলাভাই ওরা আমার বউকে নিয়ে নানান রকম মজা করতে লাগলেন। মজা করার শেষে আমাকে বললেন, যা এখন ঘরে যা, তোর বউ নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। ওদের কথায় ঘরে এসে দরজা লাগিয়ে দেখলাম বউ বিছানার মাঝে বসে আছে ঘোমটা দিয়ে। বউকে এরকম অবস্থায় দেখে আমি আস্তে আস্তে বউয়ের বিছানায় কাছে গেলাম, গিয়ে বললাম, তুমি ভাই মুখে ঘোমটা দিয়ে আছো কেন? লজ্জা পাচ্ছ নাকি? আমার কথায় আমার নতুন বউ কোনো উত্তর না দিয়ে আমি বললাম, কথা বলো না কেন? এদিকে তখন আমার বউ কোনো কথা না বলে চুপ করে রইলেন। এমন অবস্থায় কোনো উপায় না পেয়ে আমি ঘোমটাটা সরালাম। আমি বউয়ের মুখ থেকে ঘোমটা সরাতেই চমকে উঠলাম আমি। আরে আপনি কে? আমার বউ মিথিলা কোথায়? আপনি তো আমার বউ মিথিলা না। আমি তো আপনাকে বিয়ে করিনি, কে আপনি? আমার কথায় অচেনা সেই মেয়েটা বলল, আমি কে সেটা বলছি, তার আগে একটা কথা বলি। আমার পরিচয় শুনে কোনো রকম চিৎকার করবি না বা কাউকে কিছু বলবি না। কথাটা বলে মেয়েটা বললেন, আমি একটা পরী, আমার নাম মরিয়ম। জানি এই কথাটা শুনে অবাক হবি, কিন্তু এটাই সত্যি, আমি কোনো মানুষ না, আমি একটা পরী। মেয়েটার কথায় মনের অজান্তে ভয় চলে আসলো। তখন আমি ভয়ে ভয়ে বললাম, আপনি সব কি বলেন? আপনি মানুষ না মানে আপনি পরী, তাহলে আমার বউ কোথায়? আমার কথায় মেয়েটা কোনো কথা না বলে আমার চোখের সামনে বাতাসে মিশে গেলেন আর আবারও আমার সামনে আসলেন। এবার আমি বিশ্বাস করলাম সত্যি উনি পরী। তখন সে পরী বললেন, এবার তো বিশ্বাস হলো আমি একটা পরী। শোন, তোকে যা বলি মনোযোগ দিয়ে শোন। আমি তোর এখানে আসছি একটা কারণে। তোর বন্ধু জীবন আছে না, জীবনের বাবা তো একজন কবিরাজ। দুদিন আগেই জীবনের বাবা একটা জিনকে বন্দি করিয়েছে। সেই জিনটা আমার ভালোবাসা, আমরা একে অপরকে ভালোবাসি, সামনে বিয়ে করব। আমার ভালোবাসার জিন তোর বন্ধু বাবার কাছে বন্দি, তাই আমি উপায় না পেয়ে তোর বিয়ে করা নতুন বউকে মায়াজল সৃষ্টি করে ধরে নিয়ে গেছি। তোর বউ আমার কাছে বন্দি, আমি তোর বউ মিথিলার কোনো ক্ষতি করব না। তুই শুধু আমাকে একটু সাহায্য কর, তোর বন্ধুর বাবার থেকে আমার ভালোবাসার জিনকে মুক্ত কর। আমার ভালোবাসার জিনটাকে মুক্ত করলেই আমি তোর বউকে তোর কাছে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যাব। মরিয়ম পরীর কথায় আমি ভয়ে ভয়ে বললাম, সত্যি ছেড়ে যাবেন তো? আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না? আমার কথা সে পরী বললেন, তোর বা তোর পরিবারের কোনো ক্ষতি আমি করব না। আমি তোর বউয়ের রূপ নিয়ে তোর বাড়িতে থাকবো, সবার সাথে কথা বলবো, খাবো, ঘুরবো। তুই কাউকে আমার কথা বলবি না। যদি বলিস তাহলে তো জানিস কি করব। তোর বউকে আগে মারবো, তারপর সবাইকে। মরিয়ম পরীর কথাই বললাম, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। আমার কথাই পরী বললেন, ঠিক আছে, তুই ঘুমা, আমি চলে যাচ্ছি। তোর চিন্তা করতে হবে না, আমি সকাল হবার আগে আসবো তোর ঘরে, তারপর তোর বউয়ের রূপ নিয়ে সবার সাথে কথা বলবো। এই বলে মরিয়ম পরী বাতাসে মিশে গেলেন। মরিয়ম পরী চলে যাবার পর আমি শুয়ে ভাবতে লাগলাম, এটা কি হলো আমার সাথে? এগুলো কি স্বপ্ন দেখছি? না না, স্বপ্ন না, এগুলো বাস্তব। টেনশন নিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি করা যায়। আমি কি মরিয়ম পরীর কথা কাউকে বলে দিব বা কোনো হুজুর বা কবিরাজের কাছে যাব? পরে ভাবলাম, না, এসব করলে যদি পরী রেগে আমার বা আমার পরিবারের কারোর ক্ষতি করে, তাছাড়া আমার বিয়ে করা নতুন বউ তো মরিয়ম পরীর কাছে বন্দি। এসব ভাবতে ভাবতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লাম। এদিকে আমার ঘুম ভেঙে গেল ও সকালে আমার দুলাভাই ডাকে। দুলাভাই ডাকছে আর বলছে, কিরে আর কত ঘুমাবি, ওঠ এবার, অনেক বেলা তো হয়ে গেল। দুলাভাইয়ের কথায় তাড়াহুড়া করে বিছানায় বসে এদিক সেদিক তাকাতে লাগলাম। তখন দুলাভাই বলল, কিরে এদিক সেদিক তাকে কাকে খুঁজছিস? তোর বউ ঘরে নেই, তোর বউ তোর আপনাদের সাথে নাস্তা করছে, উঠ এবার। দুলাভাইয়ের কথায় লম্বা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, যাক, বেঁচে গেলাম, মরিয়ম পরী সময় মতো আসছে তাহলে। এই বলে বিছানা থেকে উঠে গোসল করে ঘরে আসলাম। ঘরে এসে জামা পরে পাশের ঘরে গিয়ে দেখলাম মরিয়ম পরী আমার বইয়ের রূপ নিয়ে আপুদের সাথে নাস্তা করছে। এটা দেখে মনে মনে বললাম, আপুরা যদি জানতো ওরা কোনো মানুষ না, একটা পরীর সাথে নাস্তা করছে, তাহলে এখন এখানে চিৎকার দিয়ে পালাতো।
আমি সব ভাবছি আর মুচকে হাসছি, ওদিকে তখন বড় আপু ডাক দিয়ে বলল, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন, আয় বস। আপুর কথা আমি আমার বন্ধু ও দুলাভাইদের নিয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা করার শেষে ঘরে গেলাম। আমি ঘরে যাবার পর একটু পর আসলো আমার ঘরে পরি আসে। আমি বললাম, আপনি কখন আসছেন? আমি তো সকালে উঠে ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম আপনি আসছেন কিনা। আমার কথা জবাবে পরি বললেন, ভয় নেই, তোকে বলছি না সম্মত আসবি। আমি আশেপাশে ছিলাম, তোর যেন ঘুমাতে কোনো সমস্যা না হয়, তাই আমি বাইরে গিয়েছিলাম। পরির কথা আমি বিছানায় বসে বললাম, সমস্যা ছিল না তো, আমার ঘরে তো 2টা খাট, আপনি চাইলে আরেকটা খাটে থাকতে পারতেন। তখন পরি কিছু বলতে গেলে বড় আপু ঘরে আসলে ঘরে এসে আমাকে বললেন, নিশাত তুই একটু বাইরে যা তো, আশেপাশের চাচিরা আসছে, তোর বউকে দেখবে। আপুর কথা আমি বাইরে চলে গেলাম। তখন সবাই আমার ঘরে এসে আমার বউকে দেখছেন। সবাই আমার বউকে দেখছে আর প্রশংসা করছে, ওদিকে বাইরে থেকে আমি মনে মনে বলছি, পরীকে বউ মনে করে দেখছেন তো সবাই, দেখেন ভালো করে দেখে নিন। এমন সময় আমার বন্ধু জীবন এসে বলল, নিশাত আমি তাহলে বাড়িতে যাই, তোর বাড়ি থেকে সব মেহমান চলে গেলে ভাবিকে নিয়ে আসিস কেমন। জীবনের কথা আমি বললাম, দুপুরে খেয়ে যা। তখনও বলল, না রে বাবা খবর পাঠিয়েছে, বাড়িতে যেতে হবে, আরেকদিন খাবো। কথাটা বলে চলে গেলেন আমার বন্ধু জীবন। এদিকে সেদিন আমার শ্বশুর মানে মিথিলার বাড়ি থেকে লোকজন আসলেন, তারপর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে পরীকে মিথিলা মনে করে আমাকে সহ নিয়ে গেলেন। শ্বশুর বাড়িতে গিয়ে সবসময় ভালোভাবে ভয় থাকতাম, না জানি কখন ধরা পড়ে যায়, না জানি আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে কিনা তাদের সামনে তাদের মেয়ে মিথিলা না একটা পরী দাঁড়িয়ে আছে। আমার ভয় হচ্ছিল, কিন্তু কেউ বুঝতে পারিনি পরী মিথিলার রূপ নিয়ে আছে। কেউ বুঝতে না পারে আমার। সেখান থেকে 2 দিন পর আবারও চলে আসি। বাড়িতে আসার পর দিন আমার আপা ও দুলাভাই ওরা চলে যায়। ওরা চলে যাবার পর বাড়িটা খালি হয়। এভাবে আরও 2-1 দিন কেটে গেলে এক রাতে মরিয়মপুরি আমাকে বলেন, এখন তো বিয়ের আমেজ শেষ, বাড়ি থেকে সবাই চলে গেছে, কাল থেকে আমার কাজ শুরু, কাল তোর বন্ধু বাড়িতে যাবি আর আমার ভালোবাসার জিনকে মুক্ত করবি। পরীর কথা আমি রাজি হয়ে গেলাম। তখন পরী বলল, ঠিক আছে এখন ঘুমা, আমি চলে যাচ্ছি। এই বলে বাতাসে মিশে গেলেন মরিয়মপুরি। মরিয়মপুরি চলে যাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। পরদিন বিকালে মরিয়মপুরীর কথা মতো চলে গেলাম আমার বন্ধু জিনের বাড়িতে। জীবনের বাড়িতে যাবার পর জীবন আমাকে দেখে বলল, আরে নিশাত তুই একা আসছিস কেন, ভাবি কোথায়? তোকে না বললাম ভাবিকে নিয়ে আসতে। জীবনের কথায় মনে মনে বললাম, পরীকে নিয়ে আসলে তো ওর বাবা বুঝতে পারবে, কারণ ওর বাবা কবিরাজ। তাই কথা ঘুরিয়ে জীবনকে বললাম, না মানে ও একটু অসুস্থ, যাক না কিছুদিন গেলে ওকে নিয়ে আসবো। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস। দাঁড়িয়ে আছিস কেন, বস এখানে। জীবনের কথায় ওর পাশে এসে বসলাম। আচ্ছা জীবন, তোর পাশের এই ঘরে কে থাকে? আমার কথা জীবন বলল, বাচ্চাদের মতো কথা বলছিস কেন? তুই কি আমার বাড়িতে নতুন আসছিস নাকি? তুই কি জানিস না ওই ঘরে বাবা মা থাকে? তখন আমি বললাম, না মানে ওই ঘর তো কখনো ঢুকিনি, তাই জিজ্ঞাসা করলাম। আমার কথা জীবন বললেন, ও এই কথা, চল তোকে বাবার ঘর দেখাচ্ছি। জীবনের কথা আমি দাঁড়িয়ে গেলাম, কারণ জীবনের বাবার ওই ঘরে বন্দি রাখা আছে মরিয়মপুরীর ভালোবাসার জিনটা। আমি দাঁড়িয়ে বললাম, চল। তখন জীবন আমাকে নিয়ে ওর বাবার ঘরে গিয়ে বলল, বিছানায় বস। তখন আমি বিছানায় বসে বললাম, তোর বাবার ঘরটা বেশ অদ্ভুত তো। আচ্ছা জীবন, তোর বাবা তো কবিরাজ, তোর বাবা জিনপুরীদের বন্দি করে না? তখন জীবন বললেন, করে তো। ওই যে ঘরের কোণে 2টো কাচের বোতল দেখতে পাচ্ছিস, সাদা বোতল একটা পুরি আর একটা কালো বোতলে একটা বন্দি করে রাখা আছে। বাবা কিছুদিন আগে বন্দি করছিল জিনটাকে। আমি বাবাকে জিজ্ঞাসা করে উনি বলছিল আমাকে। জীবনের কথাই মনে মনে বললাম, এই কালো বোতলটাতে মনে হয় মরিয়মপুরীর ভালোবাসার জিনটা বন্দি আছে। আমাকে যেভাবে হোক এই বোতলটা চুরি করে নিয়ে গিয়ে ভেঙে ফেলতে হবে। এই ভেবে জীবনকে বললাম, আচ্ছা জীবন, আমাকে 1 গ্লাস পানি এনে দিত। আমার কথা জীবন বললেন, ওকে আনছি। কথাটা বলে জীবন পানি আনতে গেলে আমি তাড়াহুড়া করে ওই বোতল দুটোর কাছে গেলাম। ভয় তখন আমার শরীর কাঁপাকাঁপি করছিল। আমি 2টো বোতলের মধ্যে কালো বোতলটা নিতে যাব, এমন সময় জীবনের বাবা ঘরে ঢুকলেন। জীবনের বাবা ঘরে ঢুকলে আমি দাঁড়িয়ে গেলাম। এমন সময় জীবনের বাবা বললেন, আরে বাবা নিশাত, তুমি এখানে কেন, আর ওখানে কি করছো? তখন আমি ভয় ভয় বললাম, না মানে আঙ্কেল, আমি একটু ঘুরতে আসছিলাম। জীবন বলল, এই বোতলগুলোতে জিনপরি বন্দি, তাই কাছে গিয়ে দেখছিলাম বাইরে থেকে জিনপরিতে দেখা যায় কিনা। তখন উনি বললেন, ও এদিকে। তখন জীবন পানি নিয়ে ঘরে আসলে আমি পানি গ্লাসটা হাতে নিয়ে ওকে বললাম, চল তোর ঘরে যাই। এই বলে চলে গেলাম ঘরে। ওর ঘরে গিয়ে পানি খেয়ে দুজন বাইরে গিয়ে আড্ডা দিলাম কিছুক্ষণ। আড্ডা শেষে রাত হলে চলে গেলাম বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলাম। আমিও বাবা ও মরিয়মপুরি একসাথে বসে খাবার খেলাম। খাবার শেষে ঘরে গিয়ে শুয়ে রইলাম।
এদিকে কিছুক্ষণ পর পরই ঘরে আসলেন। ও ঘরে এসে দরজা লাগিয়ে বললেন, কিরে, আমার কথা মতো কাজ কি করছিস? আমার ভালোবাসার জিনটাকে কি মুক্ত করতে পারছিস? পরীর কথায় মাথা নাড়িয়ে বললাম, না, মুক্ত করতে গিয়েছিলাম, তখনই জীবনের বাবা ঘরে চলে আসছিল। উনি আশায় আজকে কাজটা করতে পারিনি। তবে আপনি চিন্তা করবেন না, আমি 2-3 দিনের মধ্যে কাজটা করব। আমার কথায় মরিয়মপুরী কিছু বললেন না। ও বলল, ঠিক আছে, তোকে আরও 2-3 দিন সময় দিলাম। এরপর তোর বন্ধু বাড়িতে গেলে আমার ভালোবাসার জিনটাকে মুক্ত করবি। এখন ঘুমা, আমি বাইরে যাচ্ছি। পরীর কথা ওকে বললাম, শুনুন, আচ্ছা আপনি রোজ রাতে কোথায় যান, আবার কখন চলে আসেন? আমার কথায় পরী বললেন, বাইরে যাই, ঘোরাঘুরি করি, আমার জিন রাজ্যে ও যায় আবার চলে আসি। পরীর কথা আমি একটু চুপ থেকে বললাম, আমার না রাতে ঘুরতে অনেক ইচ্ছা করে। আপনার সমস্যা না হলে আমি আপনার সাথে যাই, আমাকে নিয়ে যাবেন? আমার এরকম কথাই পরী একটু চুপ থেকে বললেন, কোথায় যাবি বল? তখন আমি একটু ভেবে বললাম, পাহাড়ের উপর, যেখানে কোনো সারা শব্দ থাকবে না, যেখান থেকে চাঁদটা দেখা যাবে বড় করে, চাঁদের আলো এসে গায়ে পড়বে। আমার এরকম কথায় পরী বললেন, আয় আমার কাছে আয়। তখন পরীর কাছাকাছি গেলে পরী বললেন, চোখটা বন্ধ কর। তুই চোখ বন্ধ করলে আমি তোর হাতটা ধরবো, এরপর তোকে যতক্ষণ না বলবো চোখ খুলতে তুই চোখ খুলবি না, ওকে? তখন আমি বললাম, ওকে, ঠিক আছে। এই বলে আমি চোখ বন্ধ করলে মরিয়মপুরী আমার হাতে হাত রাখলেন আর আমাকে নিয়ে গেলেন সুন্দর একটা পাহাড়ের উপরে। ওখানে গিয়ে আমাকে চোখ খুলতে বললেন। তখন আমি চোখ খুলে আশেপাশে তাকিয়ে বললাম, বাহ, জায়গাটা খুব সুন্দর। এই বলে ওখানে বসলাম। আমি বসে পরী আমার পাশে বসলেন। তখন আমি চাঁদের দিকে তাকিয়ে বললাম, এই জায়গাটা সুন্দর, আপনাদের জিন রাজ্য ও কি এরকম সুন্দর? তখন পরী বললেন, হ্যাঁ, এর থেকেও বেশি সুন্দর। পরীর এরকম কথাই আমি বললাম, আচ্ছা রাগ না করলে একটা কথা বলি। তখন পরী বললেন, কি বলো? পরীর কথা ওকে বললাম, আমার বউ মিথিলা কেমন আছে? ওকে কি আপনার রাজ্যে বন্দি আছে? আমার কথা জবাবে পরী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, ও বেহুশ অবস্থায় আছে। আরে, আমার বউটা বেহুশ অবস্থায় আছে? আচ্ছা, আমার একটা কথা রাখবেন, ওকে কোনো দিন কষ্ট দিন না দয়া করে, আর ভয় দেখাবেন না। আমার কথায় মরিয়মপুরী হেসে বললেন, বউয়ের জন্য এত দরদ? তোর দরদ থাকবে না? আমার বউ আমার ভালোবাসা। আমার কথা শুনে পরী হেসে বলল, তুই যাকে ভালোবাসা বলে দরদ দেখাচ্ছিস, তোর সে বিয়ে করা বউ তোকে ভালোবাসে না, বুঝলি? কি আপনি এসব কি বলেন? আমার বিয়ে করা বউ আমাকে ভালোবাসবে না কেন? তখন পরী বললেন, হ্যাঁ, তোকে যা বলছি সত্যি বলছি। তোর বউ মিথিলা শুভ নামে একটা ছেলেকে ভালোবাসে। ওদের অনেক আগে থেকেই প্রেম। তোর শ্বশুর শাশুড়ি তোর বউকে জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে। তবে আমার যা মনে হয়, তোর বউ তোর সাথে বেশি দিন সংসার করবে না। তোর বউ ওর ভালোবাসার মানুষ শুভ নামে ছেলেটার সাথে পালিয়ে যাবে। আমি তোর বউকে ধরে নিয়ে যাবার আগেই ওর বিষয়ের খোঁজ নিয়েছিলাম। যদি তোর বউয়ের পরিবার বা কাছের আত্মীয়র মধ্যে কেউ কবিরাজ থাকতে, তাহলে ওকে তুলে নিয়ে আমরা আমার জিন রাজ্যে বন্দি করে রাখতাম না। তোর বউয়ের বিষয়ে খোঁজ নিতে গিয়ে এসব জেনেছি। পরীর মুখে এসব কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। উনি কি বলে এসব? ওগুলো কথা শুনে অবাক হয়ে বললাম, এগুলো কি সত্যি নাকি মিথ্যা বলছেন? তখন পরী বললেন, সব সত্যি। তোর বিশ্বাস না হলে আমি শুভ নামে ছেলেটার সাথে তোর কথা বলে দিব। শুভ নামে ছেলেটা তোর বাড়ির আশেপাশে এসে ঘোরাঘুরি করে আমাকে দেখার জন্য। কালো আসলে তোকে বলবো, তুই গিয়ে সরাসরি কথা বলে নিবি। শুভ শুধু শুভ না, তোর বউ মিথিলাকে আমি ছেড়ে দিলে ওকে জিজ্ঞাসা করে নিস। মরিয়মপুরীর কথা আমি বললাম, ঠিক আছে, তাই করব। এখন আমাকে বাড়িতে রেখে আসুন, আমার ভালো লাগছে না। আমার কথায় পরী আমাকে আবারও আমার ঘরে নিয়ে আসলেন। আমাকে ঘরে নিয়ে আসে আমি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মরিয়মপুরীর ডাকে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যেতে পরী বলল, এই শোন, তোর বউ মিথিলা শুভ নামে যে ছেলেটাকে ভালোবাসে, ও আসছে, উঠে হাত মুখ ধুয়ে বাইরে গিয়ে দেখ। পরীর কথা আমি তাড়াহুড়ো করে উঠে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসে ছেলেটা সেখান থেকে চলে যেতে থাকলে আমি ডাক দিয়ে বললাম, এ ভাই দাঁড়ান, শুনুন, আপনার সাথে কথা আছে। আমার কথা ছেলেটা দাঁড়িয়ে গেলে আমি বললাম, আপনার নাম কি শুভ? তখন ছেলেটা ভয় ভয় বলল, হ্যাঁ। ছেলেটার কথা এবার আমি বললাম, আপনিও মিথিলা একে অপরকে ভালোবাসেন, এটা কি সত্যি? আমার কথা ছেলেটা আমার দিকে তাকিয়ে বললেন, না মানে হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? ওর কথা আমি মন খারাপ করে বললাম, আমাকে মিথিলাই বলছে আপনারা একে অপরকে ভালোবাসেন, তাহলে মিথিলা আমাকে বিয়ে করলো কেন? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আমার কথায় শুভ নামে ছেলেটা বলল, মিথিলার বাবা মা আমাকে মেনে নেয়নি তাই। ভাই, আমিও মিথিলা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া বাঁচব না। আপনি যেহেতু সবই শুনেছেন, আপনি দয়া করে কিছু একটা করুন।
শুভর কথা আমি মাথা নিচু করে বললাম, আমি কি করব? আমি কিছু করতে পারবো না। আপনারা আমার সাথে যা করেছেন এটা ঠিক না। মিছে মিছে আমার সংসার নষ্ট করলেন। আপনি এখান থেকে চলে যান। আমার যা করণীয় আমি করব। আপনাকে যেন আর এদিকে না দেখি। কথাটা বলে চলে গেলাম ঘরে। ঘরে যাওয়ায় মরিয়মপুরী বলল, কিরে, তোকে যা বলেছি সত্যি হলো তো? আমার কথা সত্যি হলো? তখন আমি মাথা নিচু করে বিছানায় বসে বললাম, কাকে বিশ্বাস করব বলেন? কত আশা করে বিয়ে করলাম, এখন শুনছি মিথিলা প্রেম করে। স্বামী হলেও সেই কথাগুলো আমার শুনতে হচ্ছে। আচ্ছা, আপনি মিথিলাকে কবে ছেড়ে দিবেন বলুন তো? আমি ওর সাথে ডিভোর্স করাবো। যে মেয়ে আমার সাথে সংসার করবে না, যে এখনও তার ভালোবাসার মানুষকে ভালোবাসে, তার সাথে সংসার করব কিভাবে? আমার কথায় পরে বলল, আমার আমার কথা মতো কাজ করো। আমার ভালোবাসার জিনটাকে মুক্ত কর, তাহলে তোর বউ মিথিলাকে ছেড়ে দেব। তুই কালকে আমার জিনকে মুক্ত করলেই কালকেই তোর মিথিলাকে ছেড়ে দেব। তখন আমি বললাম, ঠিক আছে, আমি কালকে যাব আবারও আমার বন্ধু জীবনের বাড়িতে। ওখানে গিয়ে যেভাবে হোক আপনার ভালোবাসার জিনকে মুক্ত করব। আমার কথায় পরে রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, এখন আয়, খাবার খেয়ে নে, তোর মা খেতে ডাকছে। কথাটা বলে দুজন খেতে গেলাম। খাবার খেয়ে ঘরে এসে সেই দিনটা বাড়িতেই কাটিয়ে দিলাম। পরের সকালে খাবার খেয়ে পরীকে বললাম, আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। আজকে যেভাবে হোক আপনার জিনকে মুক্ত করব। আচ্ছা, একটা কথা, আপনার ভালোবাসার যে জিনটা আছে ওনার নাম কি? আমার কথায় মরিয়মপুরী বললেন, ওর নাম লামিত। তখন আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে চলে গেলাম আমার বন্ধু জীবনের বাড়িতে। ওর বাড়িতে যাওয়ায় জীবন বললেন, আজকের ভাবিকেও নিয়ে আসিসনি? ওর কথা আমি বললাম, তোর ভাবি বলছে 2-1 দিন পর আসবে, তখন সময় হলে নিয়ে আসবো। তখন জীবন বললেন, ও তুই আমার ঘরে গিয়ে বস, আমি একটু দোকান থেকে আসি। মা বলল যেতে, কি জানি আনতে বলল। জীবনের কথা আমি সুযোগ পেলাম, ওর কথায় রাজি হয়ে ওর ঘরে গিয়ে বসে রইলাম আর বাইরে তাকিয়ে দেখছিলাম জীবন চলে গেল কিনা। এভাবে একটু পর জীবন দোকানের উদ্দেশ্যে রওনা হলে আমি গোপনে জীবনের বাবা মার ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে সেদিনে দেখা ওই কালো বোতলটা হাতে নিয়ে, যেটাতে মরিয়মপুরীর ভালোবাসার জিনটা বন্দি, বোতলটা নিয়ে জামার ফাঁকে লুকিয়ে চলে গেলাম জীবনের বাড়ির পেছনের বাগানে। বাগানে গিয়ে বোতলটা ভেঙে ফেললাম আর তখনই পেছন থেকে জীবনের বাবা বলে উঠলেন, ওই বোতলে কিছু নেই। জীবনের বাবার কণ্ঠে আমার বুক ধক করে উঠল। তখন পেছনে তাকিয়ে দেখি জীবনের বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে বললাম, মানে আঙ্কেল আপনি? কথাটা বলে মাথা নিচু করে রইলাম। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, যেদিন আমার ঘরে তোমাকে প্রথম দেখেছিলাম। তুমি সেদিন এই বোতলগুলো স্পর্শ করতে গিয়েছিলা। সেদিন আমার সন্দেহ হয় আমি বোতলগুলো পাল্টে সেখানে একই রকম দেখতে খালি বোতল রেখে দিই। তুমি যে বোতলটা ভেঙে ফেললা ওটা খালি, ওটাতে কিছু নেই। জিনটা যে বোতলে বন্দি সে বোতলটা আমার কাছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি এই বোতলটা ভেঙে জিনটাকে মুক্ত করতে কেন চাইছো? জীবনের বাবার কথায় আমি কোনো কিছু না লুকিয়ে সব ঘটনা খুলে বললাম। আমি বললাম, আঙ্কেল আপনি দয়া করে জিনটাকে মুক্ত করে দিন, নইলে মরিয়মপুরী আমার বউ মিথিলাকে ছেড়ে দিবে না। দয়া করে জিনটাকে মুক্ত করুন। আমার কথা উনি বললেন, তুমি যা বলছো সব কি সত্যি? হ্যাঁ আঙ্কেল, সব সত্যি। তখন জীবনের বাবা বললেন, তুমি কি একটা কথা জানো, মরিয়মপুরী যে জিনটাকে ভালোবাসে, মানে যে জিনটা আমার কাছে বন্দি, সে জিনটা ভালো না। ও মরিয়মপুরীকে ভালোবাসে না, ও ভালোবাসে জিন সর্দারের মেয়েকে। এই কথাটা মরিয়মপুরী জানে না। যদি মরিয়মপুরী জানতো তাহলে ওকে বাঁচাতে এত কিছু করতো না। জিনটা কিন্তু ভালো না, অনেক মানুষ মেয়েদের প্রতি নজর দেয়। আমি ওর বিষয়ে সব জানি তাই বললাম। তবু তুমি যেহেতু বলেছ আমি জিনটাকে মুক্ত করব, কিন্তু তার আগে তোমাকে মরিয়মপুরীকে বলে আমার কাছে নিয়ে আসতে হবে। তুমি আজ রাতের বেলা মরিয়মপুরী সহ এই জায়গায় আসবে, আমি এখানে থাকব। জীবনের বাবার কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মরিয়মপুরী বলল, আমার জিনকে কি মুক্ত করছিস? কোথায় আছো এখন? মরিয়মপুরীর কথায় লম্বা হয়ে বিছানায় শুয়ে বললাম, এখনো ছাড়াতে পারিনি, তবে আজ রাতে ছাড়াতে পারবো। আমার কথায় মরিয়মপুরী খুশি হয়ে বলল, সত্যি? তখন আমি মরিয়মপুরীর দিকে তাকিয়ে বললাম, এত খুশি হইন না, আমার মতো আপনার কপালটাও পুড়ছে। আমি আপনার ভালোবাসার জিনকে ছাড়াতে গিয়ে জীবনের বাবার কাছে ধরা খেয়েছি। এরপর জীবনের বাবাকে সব খুলে বললে উনি সব শুনে বলেছেন, আপনি যে জিনটাকে ভালোবাসেন ও আপনাকে ভালোবাসে না, ও ভালোবাসে জিন সর্দারের মেয়েকে। আমার কথায় মরিয়মপুরী অবাক হয়ে বললেন, কি কি বলিস এসব? না, আমার লামির জিন এমন হতে পারে না। তোকে হয়তো তোর বন্ধুর বাবা মিথ্যা বলছে। আরে মিথ্যা নয়, সত্যি বলছে। জীবনের বাবার কাছে জিনটাকে মুক্ত করে দিবে। আজ রাতে আপনাকে নিয়ে যেতে বলেছে ওনার কাছে।
আপনি আমার সাথে গেলে ওনার কাছে শুনে নিয়েন কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমার কথায় মরিয়মপুরী মন খারাপ করে বললেন, আচ্ছা ঠিক আছে। কথাটা বলে বাকি দিনটুকু মন খারাপ করেই কাটিয়ে দিলেন মরিয়মপুরী। এদিকে দিন শেষে রাত আসায় মরিয়মপুরীকে নিয়ে চলে গেলাম জীবনের বাবার দেয়া ঠিকানা ওদের বাড়ির পেছনের বাগানে। সেখানে যাবার পর দেখলাম জীবনের বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে সালাম দেয়ায় উনি সালামের উত্তর দিয়ে বললেন, তুমি এসেছ? তোমার ওই পরী কোথায়, ওকে সামনে আসতে বলো। আঙ্কেলের কথায় মরিয়মপুরী ওনার সামনে আসলেন। মরিয়মপুরীকে দেখে আঙ্কেল বললেন, তুমি সেই পরী যে নিশাতের বউকে আটকে রেখেছ তোমার ভালোবাসার জিনকে ছাড়াতে? তখন মরিয়মপুরী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমি সেই। মরিয়মের কথায় আঙ্কেল বললেন, তুমি যার জন্য এসব করেছো সে তো তোমাকে ভালোবাসে না। তুমি যে জিনটাকে ভালোবাসো সে জিন সর্দারের মেয়েকে ভালোবাসে, শুধু তাই না, ও অনেক অপকর্ম করে। ওর অপকর্মের জন্য ওকে বন্দি করছে আমি। আঙ্কেলের কথায় মরিয়মপুরী বললেন, আপনি যা বলছেন তা তো সব সত্যি নাও হতে পারে, তাই না? পরীর কথা আঙ্কেল মুচকি এসে বলল, শোনো নিশাত, যখন তোমার কথা আমাকে এসে বলেছিলে তখন আমি তোমার বিষয়ে খোঁজ নিয়েছি। তুমি যদি খারাপ পরী হতা তাহলে তোমাকে আমি বন্দি করতাম বা নিষেধের থেকে দূরে সরাতাম। আমি তোমার বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি তুমি ভালো, তাই তোমার উপকারের জন্য তোমাকে এসব কথা বললাম। আমি তোমার ভালোবাসার যে জিনটা, ওর নাম তো লামিত, তাই না? ওকে মুক্ত করে দিই, তার আগে ওর থেকে সত্যি কথাটা বের করে একটু অপেক্ষা করো। এই বলে আঙ্কেল মরিয়মপুরীর ভালোবাসার জিনটাকে বোতল থেকে বের করে গোল বৃত্তের মধ্যে আটকে রাখলেন। এরপর জিনটাকে বললেন, এই তুই যে জিন সর্দারের মেয়েকে ভালোবাসিস এটা মরিয়মপুরীকে বল। যদি বন্দি জীবন থেকে মুক্ত চাস তাহলে তো সত্যিটা বল। তখন লামিত জিন বলতে শুরু করলেন। প্রথম দিকে বলতে চাচ্ছিলেন না, পরে আঙ্কেল ভয় দেখালেন। আঙ্কেলের ভয়ে লামিত জিন মরিয়মপুরীকে সব সত্যি বলে দিলেন। লামিত বললেন, আমাকে মাফ করে দিও মরিয়ম, আমি জিন সর্দারের মেয়েকে ভালোবাসি। আজকের পর আমার সাথে যোগাযোগ না করলে খুশি হব। লামিত জিনের কথায় মরিয়মপুরী কান্না করে ফেললেন। এদিকে তখন আঙ্কেল জিনটাকে বললেন, ওদের অনুরোধ তোকে ছেড়ে দিলাম, ভালো হবার সুযোগ দিলাম। আজকের পর আর কোনো কারোর ক্ষতি করবি না, যা চলে যা। কথাটা বলে আঙ্কেল জিনটাকে মুক্ত করে দিল আর ও চলে গেল। এদিকে তখন মরিয়মপুরীও কান্না করতে করতে বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আঙ্কেল আমাকে বললেন, রাত হয়েছে, যাও বাড়িতে যাও। মরিয়মপুরী তোমার বউ মিথিলাকে ফিরিয়ে না দিলে আমাকে জানাবে কেমন? ওনার কথায় রাজি হয়ে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর ঘরে বসে ভাবতে লাগলাম, মরিয়মপুরী তো চলে গেল, ও তো আমার বউ মিথিলার রূপ নিয়েছিল। এখন মা বাবা যদি মিথিলার কথা জিজ্ঞাসা করে কি বলবো? এসব চিন্তা করছি আর বসে আছি। এমন সময় পরী ঘরে আসলেন। পরীকে দেখে বললাম, আরে আপনি আসছেন, আমি তো ভয়ে ছিলাম। আমার কথায় পরী মন খারাপ করে বললেন, খেতে আসুন, মা বাবা ডাকছে। পরী কথা আমি খেতে গেলাম আর খাবার শেষে ঘরে চলে আসলাম। ঘরে আসার কিছুক্ষণ পর মরিয়মপুরী ঘরে আসলেন। ঘরে এসে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে বাতাসে মিশে গেলেন মরিয়মপুরী। মরিয়মপুরী চলে যাবার কিছুক্ষণ পর ফিরে আসলেন, সাথে করে নিয়ে আসলেন আমার বউ মিথিলাকে। মিথিলাকে নিয়ে এসে মরিয়মপুরী বললেন, ওর এখনো হুঁশ ফেরেনি, ওর হুঁশ ফিরলে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে। আপনি ওকে শায়েস্তা শান্ত করে সব বুঝিয়ে বলিয়েন, আর হ্যাঁ, আমার ব্যবহার ও কথায় কষ্ট পেলে মাফ করবেন। কথা বলে মরিয়মপুরী চলে গেলেন। ও চলে যাবার পর আমি মিথিলার হুঁশ ফেরালাম। হুঁশ ফিরতে মিথিলা এদিক সেদিক তাকিয়ে বলল, আমি কোথায়, আমার কি হয়েছিল? তখন আমি মিথিলাকে শান্ত করে সব ঘটনা খুলে বললাম। সব শুনে মিথিলা অনেক ভয় পেলেন, অবাকও হলেন। মিথিলাকে ভয় পেতে অবাক হতে দেখে আমি বললাম, আপনি ভয় পাবেন না আর অবাক হবেন না, কোনো দরকারই নেই। আপনি স্বাভাবিকভাবে এখানে থাকুন। কাল সকালে মা বাবার সাথে এমন ব্যবহার করবেন ওরা যেন বুঝতে না পারে আপনি আজকে আসলেন। আমার কথায় মিথিলা রাজি হলেন। তখন আমি একটু বাইরে গেলে মিথিলা ওর পরনের শাড়ি খুলে জামা পরে হাত মুখ দিয়ে বিছানায় বসে পড়লেন। তখন আমি ঘরে এসে দরজা লাগিয়ে আরেকটা বিছানায় বসে বললাম, আপনি ওখানে ঘুমান, আমি এই বিছানায় ঘুমাবো। ঘুমানোর আগে একটা কথা বলেন, শুধু হ্যাঁ বা না উত্তর দিবেন। আপনি কি শুভকে ভালোবাসেন? তখন মিথিলা একটু চুপ থেকে বললেন, হ্যাঁ। ওর মুখে হ্যাঁ উত্তর শুনে আমি বললাম, ওকে শুয়ে পড়ুন। তখন মিথিলা ঘুমালে আমিও ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পরের দিন বিকালে মিথিলার বাবা মাকে খবর দিয়ে আমাদের বাড়িতে আনলাম। আমার খবর পেয়ে মিথিলার মা বাবা আসলে আমি আমার মা বাবা সহ সবাইকে এক জায়গায় করে বললাম, আসলে সবাই এখানে এক জায়গায় করেছি একটা কথা বলতে। জানি কথাটা শুনে অবাক হবেন, আকাশ থেকে পড়বেন, তবু বলতে হচ্ছে। আমিও মিথিলার সংসার করব না, আমরা ডিভোর্স করব। আমার কথায় বাবা অবাক হয়ে বললেন, কি বলিস এসব, তোর কি মাথা ঠিক আছে তো?
বাবার কথা জবাবে আমি বললাম, হ্যাঁ বাবা, আমার মাথা ঠিকই আছে। আসলে সত্যি বলতে মিথিলা একটা ছেলেকে ভালোবাসে, ও ওকে বিয়ে করবে। আজ নয়তো কালও আমাকে ডিভোর্স দিতই। পরে ডিভোর্স হবার আগে এখনই ভালো হওয়া। আমার কথায় মিথিলার মা বাবা বললেন, বাবা, সবার জীবনে একটু একটু সম্পর্ক থাকে, সব ঠিক হয়ে যাবে বাবা, এরকম করো না। ওনাদের কথা আমি বললাম, কিছুই ঠিক হবে না, আপনার মেয়ের জন্য শুভ ছেলেটি ঠিক আছে। এ বলে শুভ মিথিলার ভালোবাসা বিষয় মা বাবাকে সব খুলে বলায় বাবা মাও চাইলেন না আমরা সংসার করি। আমরা সংসার করতে না চাওয়ায় মিথিলার বাবা মা মিথিলাকে নিয়ে চলে গেলেন। এই ঘটনার 2 দিন পর মিথিলা আমার ডিভোর্স হলো। ওর সাথে ডিভোর্স হওয়ার পর আমি মনমরা হয়ে যাই। বিয়ে করার কিছুদিন পরে এভাবে ডিভোর্স হবে ভাবতে পারিনি। আমি সবসময় মনমরা হয়ে থাকতাম। মিথিলার সাথে আমার ডিভোর্স হবার পরের দিন রাতে নিজের ঘরে বসে আছি, ঘুম আসছিল না। এমন সময় মরিয়মপুরি আমার কাছে আসলেন। পরীকে দেখে আমি বললাম, আরে মরিয়মপুরি, আপনি আসছেন? আমি তো ভাবছি আমার কাছে আর আসবেন না। আমার কথায় পরি বললেন, বাইরে যাবেন? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ যাব। তখন পরি আমাকে বাইরে সুন্দর একটা জায়গায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে দুজনে পাশাপাশি বসলাম। তখন মরিয়মপুরি বললেন, তাহলে শেষমেশ ডিভোর্স করলেন? পরির কথা জবাবে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, কি করব। মিথিলার শুভ এক অপরকে ভালোবাসে। যদি ওরা পালিয়ে যেত তাহলে আমার মান সম্মান আরও নষ্ট হতো। আমার কথা বাদ দিন, আপনার কি হলো? আপনার ভালোবাসার জেন কি তাহলে শেষমেশ চলে গেল? ওর সাথে কি কথা হয় না আর? আমার কথায় পরি মন খারাপ করে বলল, ওর কথা বাদ দিন, ওর সাথে যোগাযোগ করি না, করতেও চাই না, ওর সাথে সব সম্পর্ক শেষ। পরির কথায় আমি মুচকে এসে বললাম, কি আজব, আপনারা আমার কাহিনী কিছুটা মিলে গেল। দুজনের আপন মানুষ কিভাবে হারিয়ে ফেলবো ভাবতে পারিনি। আমার কথায় পরি হেসে বলে, আপনি ঠিক বলেছেন। এই বলে পরি আমাকে ওখানে বসে কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষে উনি আমাকে ঘরে রেখে গেলেন। পরি আমাকে ঘরে রেখে যাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পর মরিয়মপুরি রোজ রাতে আমার কাছে আসতো। আমরা বাড়িতে বা ঘরে গল্প করতাম। এভাবে কেটে গেল প্রায় 1 মাস। 1 মাসের মধ্যে আমারও মরিয়মপুরীর একে অপরের প্রতি ভালো লেগে যায়। আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। আমরা একে অপরকে ভালোবাসায় দুজন অনেক খুশি হই। এভাবে খুশির মধ্য দিয়ে চলতে থাকে আমাদের দিন। এক রাতে মরিয়মপুরি আমাকে নিয়ে বাইরে যাওয়ায় আমরা দুজন বাইরে বসে গল্প করছি। এমন সময় সেখানে আসলেন মরিয়মপুরীর যে ভালোবাসা ছিল লামিজ্জিন, সে লামিজ্জিন আসায় মরিয়মপুরি রেগে গিয়ে বলল, তুমি এখানে কি চাও? পরিকথার জবাবে লামিজ্জিন বললেন, আসলে আমাকে মাফ করে দাও। জিন সর্দারের মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে বিয়ে করেনি। আমি আবারও তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। লামিজ্জিনের কথায় মরিয়মপুরি বললেন, তোমাকে জিন সর্দারের মেয়ে ছেড়ে চলে গেছে, এতে আমি কি করব? আমাকে ধোকা দিয়ে আজ এখন আবার মাফ চাইতে আসছো? তোমাকে আমি কখনোই ক্ষমা করিনি, আর করব না। তুমি আর কখনো আমার কাছে আসবে না। আমিও নিশাত একে অপরকে অনেক ভালোবাসি, আমরা দুজন বিয়ে করব। পরিকথায় লামিজ্জিন বলল, ভালোবাসা? কিসব ভালোবাসা? ও তো একটা মানুষ, তুমি পরি হয়ে মানুষকে ভালোবাসবে, এটা আমি কিভাবে মেনে নেব? তুমি ওকে বিয়ে করতে পারবে না, তোমার সাথে বিয়ে হবে আমার। জিনটার কথায় মরিয়ম রেগে গিয়ে বলল, আমি কাকে বিয়ে করব না করব এতে তুমি বলার কে? চলে যাও এখান থেকে, আমারও নিষেধের মাঝে আসবে না, বুঝলা? পরীর এমন কথায়, রাগান্বিত কথায় জিনটা বললেন, আমাকে রাগ দেখাচ্ছ তাই না? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করে ছাড়বো, দেখে নিও। এই বলে রাগ করে চলে গেলেন লামিজ্জিন। ও চলে যাওয়ার পর আমি ভয়ে মরিয়মকে বললাম, মরিয়ম এখন কি হবে? তখন মরিয়ম বলল, ঘরে চলো। কথাটা বলে মরিয়ম আমাকে নিয়ে এসে ঘরে বললেন, নিশাত, তুমি তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, চলো আমরা বিয়ে করি। আর সেটা কালকেই। আমরা একে অপরকে বিয়ে করলে দেরিতে হলেও আমাদের পরিবার মেনে নেবে। মরিয়মের কথায় আমি একটু চুপ করে বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কাল বিয়ে করব দুজনে। আমি রাজি হলে মরিয়ম খুশি মনে রাজি হয়ে চলে গেলেন। ও চলে যাবার পর আমিও খুশি মনে ঘুমিয়ে গেলাম। পরের দিন কথা মতো রাত্রিবেলা আমিও মরিয়মপুরি বিয়ে করতে যাব এমন সময় লামিজ্জিন এসে মরিয়মপুরীকে ধরে নিয়ে গেলেন। লামিজ্জিন মরিয়মকে ধরে নিয়ে যাওয়ায় আমি বাধা দিতে গেলে আমাকে আঘাত করে মরিয়মকে ধরে নিয়ে যায়। আমি তো মানুষ, ওরা জিন, আমি ওদের ধরে রাখতে পারিনি। মরিয়মকে ধরে নিয়ে যাওয়ায় আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনো উপায় না পেয়ে পাগলের মতো হয়ে গেলাম। এমন সময় মনে পড়ল আমার বন্ধু জীবনের বাবার কথা। ওনার কথা মনে হতে আমি সেই রাতেই চলে গেলাম জীবনের বাবার কাছে। ওনার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। সব শুনে জীবনের বাবা বলল, তোমার সব কথা তো বুঝলাম, কিন্তু তুমি মানুষের পরীকে বিয়ে করবা, এটা কি তোমার বাবা মা মেনে নিবে? তখন আমি বললাম, নিবে। আমি বললে নিবে, আপনি দয়া করে মরিয়মকে বাঁচান। লামিজ্জিনের হাত থেকে মরিয়মকে ছাড়িয়ে আনুন, আমি আপনার পায়ে পড়ি।
এই বলে ওনার পায়ে পড়তে গেলে উনি বললেন, পায়ে পড়তে হবে না বাবা, তুমি একটু শান্ত হও, আমি দেখছি বিষয়টা। এই বলে আঙ্কেল ওনার সাথে থাকা জিনটাকে পাঠালেন। ওনার কথা মতো ওনার বন্ধু জিন চলে গেলেন আর লামির জিনকে আঘাত করে মৈরমপুরীকে নিয়ে আসলেন। মৈরমপুরীকে নিয়ে আসে আমি অনেক খুশি হয়েছি। এদিকে তখন আঙ্কেল বললেন, আমি থাকতেই তোমাদের বিয়ে হবে আর এখনই। ওনার কথা আমি খুশি হয়ে রাজি হলাম। তখন আমারও মরিয়মপুরীর বিয়ের কাজ শুরু হলো। আমারও মরিয়মপুরীর বিয়ে হবে এমন সময় আবার লামির জিন আসলেন আর আচমকা আক্রমণ করলেন। এদিকে লামির জিন আসায় জীবনের বাবা মানে আঙ্কেলের বন্ধু জিন লামির জিনকে ধরলেন। শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চালার পর আঙ্কেলের বন্ধু জিন লামির জিনকে মেরে ফেললেন। লামির জিন মারা যাওয়ার পর সব শান্ত হয়ে গেল। সব শান্ত হওয়ায় সে রাতেই আমারও মরিয়মপুরীর বিয়ে হলো। আমাদের বিয়ে হওয়ায় আমরা দুজন অনেক খুশি। আমরা দুজন বসে বাসর ঘরে বসে বসে গল্প করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমারও মরিয়মপুরী যেন আমাদের সামনে মেনে নেন। প্রিয় লিসেনার, কেমন লাগলো মরিয়মপুরী ও আমার এই গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। আমি শুরু করছি মাছ ধরা কেন্দ্রিক জিনের একটা রহস্যময় ভয়ানক গল্প। বাংলার এক শান্ত গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী। নদীর নাম কালিন্দী নদী। এই নদীকে ঘিরে গ্রামবাসীর জীবন। ভোর হলেই গ্রামের মানুষ নৌকা দিয়ে নদীতে চলে যায়। তাদের প্রধান পেশা মাছ ধরা। কেউ জাল ফেলে, কেউ বড়শি ফেলে, আবার কেউ ডিঙি নৌকা দিয়ে নদীর মাঝখানে চলে যায়। এই গ্রামেই থাকতো এক যুবক, তার নাম রিয়াজুল। রিয়াজুল খুব পরিশ্রমী ছেলে। বয়স প্রায় 25। বাবা অসুস্থ, সংসারের দায়িত্ব তার কাঁধেই, তাই প্রতিদিন অন্যদের চেয়ে একটু বেশি সময় নদীতে কাটায় সে। রিয়াজুলের মা প্রায় বলতো, বাবা এত রাতে নদীতে যাস না, নদীটা ভালো না। রিয়াজুল হেসে বলতো, মা ভয় কিসের, নদীতে তো মাছ ছাড়া কিছু নাই। কিন্তু গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই নদীটা সাধারণ নদী না, অনেক বছর আগে নাকি নদীর গভীরে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। অনেক জেলে নাকি রাতে নদীতে গিয়ে ভয়ানক কিছু দেখেছে। কেউ বলছে অদ্ভুত আলো, কেউ বলছে পানির ওপর দিয়ে ছায়া ভেসে বেড়ায়। তবে এইসব কথা রিয়াজুল কখনো বিশ্বাস করতো না। একদিন সন্ধ্যার পর রিয়াজুল নৌকা দিয়ে নদীতে চলে গেল। সেদিন মাছ খুব কম পড়ছিল জালে। রাত বাড়তে লাগলো, আকাশে তখন পূর্ণিমার চাঁদ। নদীর পানি রূপার মতো ঝিকিমিকি করছে। রিয়াজুল ভাবলো আর একটু চেষ্টা করে দেখি। সে বড়শি ফেলে বসে রইল। হঠাৎ কিছুক্ষণ পর বড়শিতে ভয়ঙ্কর টান পড়ল। রিয়াজুল অবাক হয়ে বলল, আরে এত বড় মাছ! সে 2 হাতে দড়ি টানতে লাগলো। অনেক কষ্ট করে যখন মাছটাকে পানির ওপরে তুলল, তখন সে অবাক হয়ে গেল। এমন মাছ সে জীবনে দেখেনি। মাছটা অনেক বড়, শরীরটা অদ্ভুত চকচকে, চোখ দুটো লালচে। রিয়াজুল মনে মনে ভাবলো এই মাছটা বাজারে নিলে ভালো দাম পাওয়া যাবে। সেই মাছটাকে নৌকার মধ্যে তুলে নিতে যাবে, ঠিক তখনই হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বয়ে গেল। নদীর পানি কেমন যেন কাঁপতে লাগলো। তারপর হঠাৎ অদৃশ্য কারোর ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। গম্ভীর কণ্ঠটা বলল, মাছটা ছেড়ে দে। রিয়াজুল চমকে উঠল। সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। কণ্ঠটা আবার বলল, ওটা সাধারণ মাছ না, ওটা ছেড়ে দে। রিয়াজুলের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে বলল, কি কথা বলছিস? কোনো উত্তর নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সে কণ্ঠ ভেসে এলো, যদি বাঁচতে চাস মাছটা পানিতে ছেড়ে দে। এবার রিয়াজুল একটু ভয় পেল ঠিকই, কিন্তু সে জেদি ছিল। সে নিজের মনে বলল, এসব ভূতের গল্প আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কেউ। সে রাগ করে বলল, যা আছে দেখা যাবে। তারপর সে মাছটাকে হাতে তুলে নিল। মাছটা তখন অদ্ভুতভাবে চটফট করছিল, মনে হচ্ছিল যেন মানুষের মতো কষ্ট পাচ্ছে। কিন্তু রিয়াজুল তাতে কান দিল না। সে একটা লাঠি তুলে মাছটার মাথায় জোরে আঘাত করলো। 1 বার 2 বার 3 বার। মাছটা নিস্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নদীর উপর ভয়ঙ্কর একটা ঝড়ের মতো শব্দ হলো। পানি কাঁপতে লাগলো। নদীর মাঝখান থেকে যেন একটা অদ্ভুত গর্জন উঠল। রিয়াজুল একটু ভয় পেল। সে তাড়াতাড়ি মাছটা নিয়ে নৌকা ঘুরিয়ে গ্রামের দিকে চলে এলো। বাড়িতে গিয়ে মাছটা উঠানে রেখে দিল। তার মা অবাক হয়ে বলল, এত বড় মাছ কোথায় পেলি? রিয়াজুল হাসলো, নদীতে ধরেছি। মা বলল, এত রাতে নদীতে যাস না বলেছিলাম। রিয়াজুল বলল, কিছু হয়নি মা। তারপর মাছটা পরিষ্কার করে রান্না করা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, রান্না হওয়ার পরও মাছটা থেকে অদ্ভুত কাঁচা গন্ধ বেরোচ্ছিল। রিয়াজুলের মা বলল, এই মাছটা কেমন জানি লাগছে। রিয়াজুল বলল, সমস্যা নেই মা, সেদিন সবাই একটু করে মাছ খেলো। কিন্তু রাতে যখন সবাই ঘুমাতে গেল, ঠিক তখন থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত প্রায় 12টা। হঠাৎ রিয়াজুল ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে চোখ খুলল। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু দরজার পাশে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার চোখ লাল। রিয়াজুল ভয় পেয়ে উঠে বসে বলল, কে তুই? তখন সে ভয়ঙ্কর কণ্ঠ আবার শোনা গেল। এবার কণ্ঠটা আরো ভয়ানক।
তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস। রিয়াজুলের শরীর কাঁপতে লাগলো। সে বলল, কে তুই? অন্ধকার ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, যে মাছটাকে তুই মেরেছিস ওটা ছিল আমার ছেলে। রিয়াজুল ভয়ে কথা বলতে পারছিল না। ছায়াটা আরও কাছে এসে বলল, আমি জিন, আর তুই আমার ছেলেকে হত্যা করেছিস। রিয়াজুল চিৎকার করতে যাবে, ঠিক তখন ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। রিয়াজুল ভয়ে সারা রাত আর ঘুমাতে পারল না। কিন্তু সে তখনও জানত না এই ঘটনাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু। কারণ সেই জিন এখন থেকে তার পিছু ছাড়বে না। আর খুব শীঘ্রই রিয়াজুলকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখান থেকে খুব কম মানুষই ফিরে আসে, জিনদের রাজ্যে। সেদিন রাতের সেই ভয়ানক ঘটনার পর রিয়াজুলের চোখ আর ঘুম এলো না। সে সারা রাত জেগে রইল। তার মনে হচ্ছিল সবকিছু কি সত্যি ছিল নাকি সে দুঃস্বপ্ন দেখছে। ভোর হওয়ার পর উঠানে গিয়ে চারপাশে তাকালো সে। সবকিছু আগের মতোই স্বাভাবিক। মুরগি ডাকছে, মানুষজন কাজে বের হচ্ছে। রিয়াজুল মনে মনে বলল, না, এসব নিশ্চয়ই স্বপ্ন ছিল। কিন্তু তার বুকের ভেতর অজানা একটা ভয় থেকেই গেল। সকালে তার মা বলল, বাবা আজ নদীতে যাবি? রিয়াজুল একটু দ্বিধা করে বলল, হ্যাঁ মা, যাই, কারণ সংসার চালাতে হলে তাকে কাজ করতেই হবে। সে নৌকা নিয়ে আবার নদীর দিকে গেল। গ্রামের অন্য জেলেরা তখনও নদীতে জাল ফেলছে। রিয়াজুল তাদের সাথে গল্প করতে লাগলো, কিন্তু তার মনে তখনও সেই রাতের কথা ঘুরছে। সে নিজের মনে ভাবছিল, দিনে সে কথা বলবে, এটা কি সম্ভব? হঠাৎ তার চারপাশে এক জেলে এসে বলল, কিরে রিয়াজুল, তোর মুখ এত ফ্যাকাশে কেন? রিয়াজুল হাসার চেষ্টা করে বলল, কিছু না। কিন্তু হঠাৎ নদীর পানি কেমন যেন অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। রিয়াজুলের বুক ধক করে উঠল। ঠিক তখন তার কানে আবার সে ভয়ানক কণ্ঠ ভেসে এলো, আমি তোকে ছেড়ে দেব না। রিয়াজুল চমকে উঠে চারপাশে তাকালো, কিন্তু অন্য কেউ শুনেনি। তার পাশের জেলে বলল, কি হলো? রিয়াজুল মাথা নেড়ে বলল, কিছু না। কিন্তু সে বুঝতে পারল জিনটা সত্যি তার পিছু নিয়েছে। সেদিন সে খুব অস্থির হয়ে বাড়ি ফিরে এলো। রাতে খাবার খেয়ে সবাই ঘুমাতে গেল। রিয়াজুলও ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে। রিয়াজুল ধীরে ধীরে উঠে দরজার দিকে তাকালো। হঠাৎ ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে পড়ল। তারপর দরজার সামনে একটা ভয়ঙ্কর কালো ছায়া দেখা গেল। ছায়াটা আগের থেকে বড়, চোখ দুটো আগুনের মতো লাল। রিয়াজুল ভয় পেয়ে বলল, তুই আবার এসেছিস? ছায়াটা গর্জে উঠল, তুই আমার ছেলেকে হত্যা করেছিস, তোর শাস্তি হবেই। রিয়াজুল কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না। জিনটা ভয়ঙ্কর হাসি দিল, মিথ্যা বলিস না, তোর সামনে তোকে সতর্ক করা হয়েছিল, তবু তুই ওকে হত্যা করেছিস। হঠাৎ ঘরের সবকিছু কাঁপতে লাগলো। খাট, চেয়ার যেন সব নড়তে শুরু করলো। রিয়াজুল ভয় পেয়ে চিৎকার করে উঠল। তারপর তার চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে ঘরে এলো, কিন্তু তারা এসে কিছুই দেখতে পেল না। ঘর একেবারে স্বাভাবিক। মা বলল, কি হয়েছে বাবা? রিয়াজুল ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। তার বাবা মা ভয় পেয়ে গেল। পরদিন তারা গ্রামের এক কবিরাজের কাছে গেলে কবিরাজ সব শুনে বলল, ব্যাপারটা খুব খারাপ, মনে হচ্ছে কোনো শক্তিশালী জিন রিয়াজুলের পেছনে লেগেছে। রিয়াজুলের মা কাঁদতে কাঁদতে বলল, বাবা আপনি কিছু করেন। কবিরাজ বলল, আমি চেষ্টা করব। সেদিন রাতে কবিরাজ রিয়াজুলের বাড়িতে এলো। সে কিছু দোয়া পড়লো, কিছু তাবিজ দিল। তারপর বলল, ভয় পাবেন না, আজ রাতে কিছু হবে না। কিন্তু সেই রাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। রাত প্রায় 2টা। হঠাৎ ঘরের ভিতরে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। সব দরজা জানলা নিজে থেকে খুলে গেল। কবিরাজ দোয়া পড়তে শুরু করলো। ঠিক তখন দরজার সামনে সে জিন দেখা দিল। এবার তার চেহারা আরো ভয়ঙ্কর। লম্বা দেহ, লাল চোখ, মুখ থেকে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে। জিনটা গর্জে উঠল, এই ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। কবিরাজ কাঁপতে কাঁপতে দোয়া পড়তে লাগলো, কিন্তু হঠাৎ জিনটা হাত তুলে বাতাসে আঘাত করলো। সাথে সাথে কবিরাজ দূরে ছিটকে পড়ে গেল। তার তাবিজ ছিঁড়ে মাটিতে পড়ে গেল। জিনটা ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি প্রতিশোধ না নিয়ে ফিরব না। তারপর সে অদৃশ্য হয়ে গেল। কবিরাজ উঠে দাঁড়িয়ে ভয় পেয়ে বলল, এই জিন খুব শক্তিশালী, আমার পক্ষে কিছু করা সম্ভব না। এই কথা শুনে রিয়াজুলের মা বাবা ভেঙে পড়ল, কিন্তু তারা তখনও জানতো না এটা শুধু শুরু। খুব শীঘ্রই সেই জিন এমন কিছু করবে যা পুরো গ্রামকে আতঙ্কে ফেলে দেবে, আর রিয়াজুলের জীবন নিয়ে যাবে এক ভয়ঙ্কর পথে। প্রথম কবিরাজ ব্যর্থ হয়ে যাওয়ার পর পুরো পরিবার যেন ভেঙে পড়ল। রিয়াজুলের মা সারাদিন কান্না করতো, বারবার বলতো, আমার ছেলে তো জানতো না ওটা জিনের সন্তান ছিল। রিয়াজুলের বাবা চুপচাপ উঠানে বসে থাকতো। বয়সের ভার আর দুশ্চিন্তায় মানুষটা যেন কয়েকদিনের মধ্যে অনেকটা বুড়িয়ে গেল। গ্রামের লোকেরাও এই ঘটনা নিয়ে নানান কথা বলতে লাগলো। কেউ বলল, ওই নদীর মাঝখানে একটা গভীর গর্ত আছে,
ওখানে নাকি বহুদিন ধরে অদ্ভুত কিছু থাকে। আবার কেউ বলল এই নদীতে আগে অনেক জেলে রাতে গিয়ে ভয়ে পেয়ে ফিরে এসেছেন। কিন্তু রিয়াজুল এসব কথা আগে কখনো বিশ্বাস করতো না। এখন সে বুঝতে পারছে হয়তো সত্যি সে বড় একটা ভুল করে ফেলেছে। সেদিন বিকেলে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ এসে বলল, আজ রাতে আমরা সবাই মিলে তোমাদের বাড়িতে থাকব। যদি আবার সেই জিন আসে তাহলে একা থাকবে না। রিয়াজুলের মা একটু সাহস পেল। সন্ধ্যার পর উঠানে সবাই বসে রইল। কোরআন শরীফ পড়ছিল, কেউ কেউ দোয়া পড়ছিল। রিয়াজুল চুপচাপ বসেছিল, তার চোখে ভয় স্পষ্ট। সে বারবার বলছিল যদি সত্যি জিনটা আবার আসে। রাতে ধীরে ধীরে গভীর হতে লাগলো। গ্রামের চারপাশে তখন নিস্তব্ধতা, দূরে নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ রাত প্রায় 12টার দিকে গ্রামের সব কুকুর একসাথে ডাকা শুরু করলো। প্রথমে একটা, তারপর দুইটা, তারপর পুরো গ্রামের সব কুকুর যেন হাউমাউ করে চিৎকার করছে। উঠানে বসে থাকা এক বৃদ্ধ লোক বলল, এটা ভালো লক্ষণ না। ঠিক তখনই চারপাশে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছের পাতা অদ্ভুতভাবে কাঁপতে লাগলো, মনে হচ্ছিল যেন হঠাৎ ঝড় উঠছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আকাশে যেন কোনো মেঘই ছিল না। রিয়াজুলের বুক কাঁপতে লাগলো, তার মনে হচ্ছিল সে আসছে। হঠাৎ উঠানের মাঝখানে কালো ধোঁয়ার মতো কিছু দেখা গেল। প্রথমে সেটা ছোট ছিল, ধীরে ধীরে সেটা বড় হতে লাগলো। মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে ধোঁয়া উঠছে। গ্রামের লোকেরা ভয় পেয়ে পিছিয়ে গেল। একটু পর সেই ধোঁয়ার ভিতর থেকে একটা বিশাল ছায়া বের হতে লাগলো। তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেই ভয়ঙ্কর জিন। তার উচ্চতা প্রায় 10 ফুট, শরীরটা কালো ধোঁয়ার মতো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে গ্রামের অনেক লোক ভয়ে দৌড়ে পালিয়ে গেল। জিনটা গম্ভীর কণ্ঠে বলল, তোরা কেন এই ছেলেকে বাঁচাতে এসেছিস? তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল যে পুরো উঠান কেঁপে উঠল। একজন সাহস করে সামনে এগিয়ে এলো। সে বলল, সে ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করে দিন। জিনটা হঠাৎ প্রচণ্ড রেগে গেল, তার চোখ আরো লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, ক্ষমা? ও আমার সন্তানকে হত্যা করেছে। ও জানতো ওটা সাধারণ মাছ না। রিয়াজুল কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না। জিনটা ভয়ঙ্কর হাসি দিল, তার হাসির শব্দে আশেপাশের গাছগুলো কেঁপে উঠল। সে বলল, আমি তোকে সতর্ক করেছিলাম, তবু তুই আমার সন্তানকে হত্যা করেছিস। হঠাৎ সে হাত তুলল, সাথে সাথে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। ধুলোবালি বাতাসে উঠতে লাগলো, গাছের ডাল ভেঙে পড়তে লাগলো, উঠানের মাটি হাড়ি পাতিল উড়ে গিয়ে দূরে পড়তে লাগলো। মানুষজন ভয় পেয়ে ছুটোছুটি করতে লাগলো। কেউ ঘরে ঢুকে দরজা বন্ধ করলো, কেউ কেউ দৌড়ে পালিয়ে গেল। রিয়াজুল ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ এগিয়ে আসতে পারল না, কারণ জিনটা তখন ভয়ঙ্কর শক্তিতে চারপাশ কাঁপিয়ে দিচ্ছিল। হঠাৎ জিনটা হাত বাড়ালো, মুহূর্তের মধ্যে রিয়াজুলের শরীর মাটি থেকে উঠে গেল। সে বাতাসে ঝুলে গেল, মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে ধরে রেখেছে। রিয়াজুল হাত পা ছুটতে লাগলো, সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। কিন্তু জিনটা থামলো না। সে ধীরে ধীরে রিয়াজুলকে নিচের দিকে টেনে আনলো। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আজ থেকে তুই আমার বন্দী, তোর বিচার হবে জিন রাজ্যে। কথা বলে সে হঠাৎ আকাশের দিকে তাকে একটা অদ্ভুত শব্দ করল। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। একটা কালো ঘূর্ণি তৈরি হলো উঠানের মাঝখানে। তারপর সেই ঘূর্ণির ভেতর জিন আর রিয়াজুল দুজনেই ঢুকে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সব শান্ত হয়ে গেল। ঘূর্ণিটা অদৃশ্য হয়ে গেল। উঠানে শুধু কালো ধুলো উঠছিল। রিয়াজুল নেই, জিনও নেই, সবে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিয়াজুলের মা ছেলের নাম ধরে চিৎকার করতে লাগলো, রিয়াজুল আমার ছেলে। সে মাটিতে বসে কান্না করতে লাগলো। পুরো গ্রামে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরদিন ভোরে রিয়াজুলের বাবা মা আর দেরি না করে দূরের এক বিখ্যাত কবিরাজের কাছে গেল। সব ঘটনা শুনে কবিরাজ অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এই জিন সাধারণ না, সে খুব শক্তিশালী। রিয়াজুলের বাবা কাপা কণ্ঠে বলল, তাহলে আমার ছেলে কি আর ফিরে আসবে না? কবিরাজ ধীরে বলল, সম্ভবত জিনটা তাকে নিজের জগতে নিয়ে গেছে, জিনদের রাজ্যে। এই কথা শুনে রিয়াজুলের মা আবার কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কবিরাজ বলল, এখানে আশা শেষ হয়নি, তবে এর জন্য আরো বড় শক্তির কবিরাজ দরকার। এদিকে রিয়াজুল তখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের পা কখনো পড়ে না। চারপাশ অদ্ভুত পাহাড়, আকাশ লাল রঙের, আগুন জ্বলছে, চারপাশে ভয়ঙ্কর ছায়া ঘুরে বেড়াচ্ছে। এটাই জিনদের রাজ্য, আর সেখানে রিয়াজুলের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিচার। যে কালো ঘূর্ণির ভেতর দিয়ে জিন রিয়াজুলকে নিয়ে গেল, তার ভেতরটা ছিল একেবারে অদ্ভুত। মনে হচ্ছিল চারপাশে শুধু বাতাস ঘুরছে। রিয়াজুল চোখ খুলে রাখতে পারছিল না, তার শরীর যেন শূন্যে ভাসছিল। হঠাৎ কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে গেল। রিয়াজুল মাটিতে পড়ে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল। তারপর যা দেখলো তা দেখে তার বুক কেঁপে উঠল। এটা পৃথিবীর কোনো জায়গা না, চারপাশে অদ্ভুত লাল আলো,
আকাশটা কালচে লাল, মনে হচ্ছিল আকাশে আগুনের মতো আলো জ্বলছে। দূরে দূরে বিশাল পাহাড়, কিন্তু পাহাড়গুলো কালো পাথরের মতো। কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে, মাটিতে অদ্ভুত, কোথাও কোথাও ফাটা ফাটা, কোথাও যেন আগুনের লাল আভা। রিয়াজুল ভয় পেয়ে উঠে বসে বলল, আমি কোথায়? ঠিক তখন পেছন থেকে সে ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, এটাই আমাদের রাজ্য। রিয়াজুল পেছনে তাকালো, সে ভয়ঙ্কর জিন দাঁড়িয়ে আছে। তার চারপাশে আরও কয়েকটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। তারা সবাই মানুষের মতো, কিন্তু আবার ঠিক মানুষও না। কারোর চোখ আগুনের মতো জ্বলছে, কারোর শরীর ধোয়ার মতো। রিয়াজুল বুঝতে পারল এরা সবাই জিন। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। জিনটা গর্জে উঠল, ভুল? তুই আমার ছেলেকে হত্যা করেছিস। তারপর সে হাত তুলে ইশারা করলো, সাথে সাথে দুইটা জিন এসে রিয়াজুলকে ধরে ফেলল। তাদের হাত ছিল বরফের মতো ঠান্ডা। তারা রিয়াজুলকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা একটা বিশাল গুহার সামনে পৌঁছালো। গুহাটা যেন একটা রাজপ্রাসাদের মতো বড়, ভেতরে আগুনের মতো আলো জ্বলছে। গুহার ভেতরে ঢুকতে রিয়াজুল দেখল একটা বিশাল পাথরের সিংহাসন। সে সিংহাসনে বসে আছে আরেকটা ভয়ঙ্কর জিন। তার চেহারা অন্যদের থেকেও আরো ভয়ঙ্কর। তার মাথায় যেন আগুনের মতো মুকুট, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। সে গম্ভীর কণ্ঠে বলল, মানুষটাকে সামনে আনো। দুই জিন রিয়াজুলকে ঠেলে সামনে দাঁড় করালো। রিয়াজুল ভয় কাঁপছিল। সিংহাসনে বসা জিনটা বলল, এসে মানুষ? রিয়াজুলকে ধরে আনা জিনটা বলল, হ্যাঁ মহারাজ, এই মানুষ আমার ছেলেকে হত্যা করেছে। গুহার ভিতর তখন অনেক জিন জড়ো হয়েছিল। তারা সবাই গভীরভাবে রিয়াজুলের দিকে তাকিয়ে আছে। মহারাজ ধীরে বলল, মানুষ, তুই জানিস তুই কি অপরাধ করেছিস? রিয়াজুল কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না, আমি ভেবেছিলাম ওটা মাছ। গুহার ভিতর কয়েকটা জিন রাগে গর্জে উঠল। কেউ কেউ বলল, মানুষদের বিশ্বাস করা যায় না। আবার কেউ বলল, ওকে শাস্তি দেওয়া উচিত। মহারাজ হাত তুলে সবাইকে শান্ত করল। তারপর বলল, এই মানুষকে এখনই হত্যা করা হবে না। সব জিন অবাক হয়ে গেল। মহারাজ আবার বলল, ও আমাদের বন্দী থাকবে, তার শাস্তির সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তারপর সে দুই জিনকে বলল, ওকে বন্দিশালে নিয়ে যাও। দুই জিন আবার রিয়াজুলকে টেনে নিয়ে গেল। তারা তাকে নিয়ে গেল একটা অন্ধকার জায়গায়। ওরা ছিল একটা বড় গর্তের মতো কারাগার। সেখানে আগেও কয়েকটা মানুষ বন্দী ছিল। তাদের চেহারা খুব ক্লান্ত। রিয়াজুল সেখানে ঠেলে ফেলে দেওয়া হলো। তারপর জিনেরা চলে গেল। একজন বয়স্ক মানুষ ধীরে ধীরে এগিয়ে এলো। সে বলল, তুমি নতুন এসেছ? রিয়াজুল অবাক হয়ে বলল, আপনি মানুষ? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি অনেক বছর আগে এখানে বন্দী হয়েছিলাম। রিয়াজুল ভয় বলল, আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। খুব কম মানুষ এখান থেকে বাঁচতে পারে। রিয়াজুলের বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল সে এখন সত্যি ভয়ঙ্কর এক জায়গাটায় আটকে পড়েছে। এদিকে পৃথিবীতে রিয়াজুলের পরিবার তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তারা এখনও জানে না রিয়াজুল ঠিক কোথায় আছে। আর জিনদের রাজ্য থেকে কাউকে ফিরে আনা এত সহজ না। রিয়াজুলকে জিনদের রাজ্যে নিয়ে যাওয়ার পর পুরো গ্রামে যেন শোক নেমে এলো। রিয়াজুলের মা সারাদিন কান্না করত, তার চোখে যেন আর ঘুম ছিল না। রিয়াজুলের বাবা গ্রামের মসজিদের ইমামের সাথে দেখা করলেন, সব ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই ঘটনা সাধারণ না, এর পেছনে শক্তিশালী জিন আছে। এর জন্য বড় কোনো আলিম বা কবিরাজ লাগবে। এই কথা শুনে গ্রামের কয়েকজন মানুষ পরামর্শ করল। একজন বলল, পাশের জেলার এক বিখ্যাত কবিরাজ আছে, নাম কবিরাজ কাদের শাহ। শুনেছি উনি অনেক কঠিন জিন তাড়িয়েছেন। রিয়াজুল বাবা বললেন, তাহলে চলুন আমরা ওনার কাছে যাই। পরদিন সকালেই কয়েকজন মানুষ নিয়ে তারা দূর গ্রামে সেই চলে গেল। অনেক পথ পেরিয়ে তারা অবশেষে কাদের শহরে বাড়িতে পৌঁছালো। বাড়িটা ছিল অনেক পুরনো। চারপাশে বড় বড় গাছ, উঠানে অনেক মানুষ বসে আছে। কেউ তাবিজ নিয়ে এসছে, কেউ দোয়া পড়তে এসছে। রিয়াজুলের বাবা কাঁপা কণ্ঠে বললেন, আমার একটা বড় সমস্যা পড়েছে। কাদের শাহ তখন একটা চাটাইয়ের উপর বসেছিলেন। বয়স প্রায় 70, সাদা লম্বা দাড়ি, তার চোখ ছিল অদ্ভুত শান্তি। তিনি ধীরে বললেন, বলুন কি হয়েছে? রিয়াজুলের বাবা সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বললেন। নদী, অদ্ভুত মাছ, অদ্ভুত অদৃশ্য কণ্ঠ, জিনের প্রতিশোধ, আর শেষে রিয়াজুলকে তুলে নিয়ে যাওয়া। সব শুনে কাদের শাহ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা খুবই শক্তিশালী জিন। রিয়াজুলের মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা আপনি আমার ছেলেকে ফিরিয়ে আনুন। কাদের শাহ শান্ত গলায় বললেন, আপনার ছেলে এখন জিনদের জগতে বন্দী আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিনি আবার বললেন, তবে তাকে ফিরে আনা অসম্ভব না, কিন্তু এর জন্য আমাকে জিনদের সাথে লড়তে হবে। রিয়াজুলের বাবা বললেন, আপনি যা বলবেন আমরা তাই করব। কাদের শাহ বললেন, আজ রাতে আমি তোমাদের গ্রামে যাব।
সেখানে গিয়ে আগে দেখতে হবে সেই জিন কতটা শক্তিশালী। সেদিন সন্ধ্যায় কাদের শাহ রিয়াজুলদের গ্রামে এলেন। গ্রামের মানুষ তাকে দেখে একটু সাহস পেল। তিনি উঠানে বসে চারপাশে তাকালেন, তারপর বললেন, এই জায়গায় খুব অশুভ শক্তি আছে। তিনি মাটিতে কিছু দাগ কেটে গোল একটা চিহ্ন আঁকলেন, তারপর কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ চারপাশে আবার সে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছের পাতা কাঁপতে লাগলো। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। কাদের শাহ চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ উঠানের মাঝখানে কালো ধোঁয়া দেখা গেল। ধোঁয়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর সে ভয়ঙ্কর জিন আবার দেখা দিল। তার চোখ আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, আরেকজন মানুষ এসেছে। কাদের শাহ শান্তভাবে বললেন, আমি জানি তুমি কে। তুমি একজন জিন পিতা। তোমার সন্তানের মৃত্যুর জন্য তুমি প্রতিশোধ নিতে চাইছো। জিনটা রেগে উঠল, সে আমার ছেলেকে হত্যা করেছে। কাদের শাহ বললেন, সে ভুল করেছে, কিন্তু তাকে বন্দি করে রাখা ঠিক না। জিনটা হেসে উঠল, তার ভয়ঙ্কর হাসি চারিদিকে ছড়িয়ে পড়ল। সে বলল, তুমি কি মনে করো তুমি তাকে বাঁচাতে পারবে? কাদের শাহ বললেন, চেষ্টা করব। জিনটা গর্জে উঠল, তাহলে প্রস্তুত হও, কারণ যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমার বন্দী হবে। এই কথা বলে জিনটা অদৃশ্য হয়ে গেল। চারপাশ আবার শান্ত হয়ে গেল। গ্রামের মানুষ ভয়ে এক অপরের দিকে তাকালো। কাদের শাহ ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে তখন কঠিন দৃঢ়তা। তিনি বললেন, যুদ্ধ শুরু হয়েছে, আমাকে প্রস্তুতি নিতে হবে, কারণ সে ভয়ঙ্কর জিনের সাথে লড়াই সহজ হয়ে উঠবে না, আর সেই লড়াইয়ের ফলে ঠিক হবে। রিয়াজুলকে আবার তার পরিবারের কাছে ফিরে আসতে পারবে, নাকি চিরদিনের জন্য জিনদের রাজ্যে বন্দী থাকবে? সে রাতে পুরো গ্রাম যেন নিঃশব্দ বন্ধ হয়ে অপেক্ষা করছিল। কাদের শাহ বলেছিলেন, আজ রাতে তিনি জিনদের জগতে প্রবেশ করার চেষ্টা করবেন। রিয়াজুলের বাড়ি উঠানে তখন অনেক মানুষ জড়ো হয়েছে। কেউ দোয়া পড়ছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। কাদের শাহ একটা চাটাইয়ের উপরে বসেছিলেন। তার সামনে কিছু জিনিস রাখা ছিল, একটা পুরনো তাবিজ, কিছু কালো পাথর আর একটা ছোট্ট কোরআন শরীফ। তিনি ধীরে ধীরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু শক্ত। চারপাশের বাতাস যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। হঠাৎ তিনি মাটিতে একটা বড় গোল দাগ টানলেন, তারপর বললেন, কেউ এই দাগের ভেতর আসবেন না। গ্রামের লোকের একটু দূরে সরে দাঁড়ালো। কাদের শাহ চোখ বন্ধ করে আবার দোয়া পড়তে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছিল হঠাৎ ঝড় উঠেছে। গাছের পাতা জোরে জোরে কাঁপতে লাগলো। রিয়াজুলের মা ভয় বললেন, আবার কি সেই জিন আসবে? কেউ কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ উঠানের মাঝখানে কালো ধোঁয়া উঠতে শুরু করলো। ধোঁয়াটা ধীরে ধীরে ঘুরতে লাগলো। একটা ঘূর্ণির মতো তৈরি হলো। কাদের শাহ চোখ খুললেন। তার চোখে তখন কোনো ভয় নেই। তিনি ধীরে বললেন, পথ খুলে গেছে। এই বলে তিনি সেই ঘূর্ণির ভেতরে পা রাখলেন। মুহূর্তের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। এদিকে কাদের শাহ তখন পৌঁছে গেছেন অন্য এক জগতে। চারপাশে লাল আকাশ, কালো পাহাড়, মাটির নিচে আগুনের মতো আলো জ্বলছে। তিনি বুঝতে পারলেন এটাই জিনদের রাজ্য। তিনি ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলেন। হঠাৎ কয়েকটা ছায়া তার সামনে এসে দাঁড়ালো। তারা ছিল জিন। তাদের চোখ জ্বলছে। তারা গর্জে উঠল, মানুষ, তুমি এখানে কেন এসেছ? কাদের শাহ শান্তভাবে বললেন, আমি একজন মানুষকে নিতে এসেছি। জিনগুলো রেগে গেল। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কাদের শাহ দ্রুত একটা আয়াত পড়লেন। মুহূর্তের মধ্যে একটা আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। জিনগুলো চিৎকার করে পিছিয়ে গেল। তারা যেন সে আলো সহ্য করতে পারছিল না। সব তখন দূর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সে জিন পিতে এসে হাজির হলো। তার চোখ আগুনের মতো জ্বলছে। সে গর্জে বলল, আমি জানতাম তুমি আসবে। কাদের শাহ বললেন, রিয়াজুলকে ছেড়ে দাও। জিনটা হাসলো। তার ভয়ঙ্কর হাসিতে পাহাড়গুলো কেঁপে উঠল। সে বলল, যদি পারো তাকে নিয়ে যাও। এই কথা বলেই সে হাত তুলল। মুহূর্তের মধ্যে চারপাশে ডজন ডজন জিন হাজির হলো। তারা সবাই কাদের শহরকে ঘিরে ফেলল। একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। কাদের শহর জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। তার কণ্ঠে যেন আগুনের শক্তি। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে আলো বের হচ্ছিল। জিনগুলো চিৎকার করতে লাগলো। কিছু জিন আগুনের মতো আঘাত করছিল, কিন্তু কাদের শহরের চারপাশে আলো তাদের থামিয়ে দিচ্ছিল। হঠাৎ সে জিন পিতা নিজেই সামনে গেল। সে গর্জে উঠল, মানুষ, আজ তোর শেষ দিন। সে একটা ভয়ঙ্কর আগুনের গোলা ছুড়ে দিল। কাদের শাহ দ্রুত দোয়া পড়লেন। আলোর ঢল তৈরি হলো। আগুনের গোলা সেই ঢালে গিয়ে আঘাত করে বিস্ফোরিত হলো। চারপাশ কেঁপে উঠল, কিন্তু কাদের শাহ এখনো দাঁড়িয়ে আছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, অন্যায় করলে তার বিচার হয়, কিন্তু নির্দোষকে বন্দি রাখা অন্যায়। জিনটা গর্জে উঠল। যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এদিকে জিনদের বন্দিশালায় বসে রিয়াজুল হঠাৎ দূরে আলো দেখতে পেলেন। একজন বন্দি মানুষ বলল, মনে হচ্ছে কেউ জিনদের সাথে যুদ্ধ করছে।
রিয়াজুলের বুক ধক করে উঠল। সে মনে মনে বলল, হয়তো আমাকে বাঁচাতে এসেছে, কিন্তু সে জানে না এই যুদ্ধের ফলেই ঠিক কি হবে তার ভাগ্য। সে কি মুক্তি পাবে, নাকি চিরদিনের জন্য জিনদের রাজ্যেই বন্দী থাকবে। জিনদের রাজ্যে তখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে। কাদের শাহ দাঁড়িয়ে আছেন একা, তার চারপাশে ডজন ডজন জিন ঘিরে আছে। আকাশটা যেন আগুনের মতো লাল হয়ে উঠেছে। মাটির নিচে অদ্ভুত গর্জনের শব্দ হচ্ছে। কাদের শাহ চোখ বন্ধ করে জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। তার কণ্ঠ এমন শক্তি ছিল যে চারপাশে আলো ছড়িয়ে পড়ছিল। সে আলোতে অনেক জিন পিছিয়ে যেতে লাগলো, কিন্তু জিন পিতা তখন দাঁড়িয়ে আছে। তার চোখে আগুনের মতো রাগ। সে গর্জে উঠল, মানুষ, তুমি ভাবছো না তুমি জিতবে? কাদের শাহ শান্ত কণ্ঠে বললেন, আমি জিততে আসিনি, আমি একজন নিরপরাধ মানুষকে মুক্ত করতে এসেছি। জিনটা হেসে উঠল। তার হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। সে বলল, সে আমার সন্তানকে হত্যা করেছে। কাদের শাহ বললেন, সে জানতো না ওটা জিন ছিল। মানুষ ভুল করে, কিন্তু ক্ষমা করাও শক্তির পরিচয়। জিনটার আগে গর্জে উঠল। সে হঠাৎ হাত তুলে আকাশের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে গেল। তারপর আগুনের মতো আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। ডজন ডজন জিন আবার কাদের শাহকে ঘিরে ধরল। একটা ভয়ঙ্কর আক্রমণ শুরু হলো। কাদের শাহ দ্রুত দোয়া পড়তে লাগলেন। তার চারপাশে আলোর ঢল তৈরি হলো। জিনদের আগুনের আঘাত সেই ঢালে আঘাত করে ছিটকে পড়ছিল, কিন্তু জিনদের সংখ্যা ছিল অনেক। কাদের শাহ বুঝতে পারলেন এভাবে লড়াই চললে সময় লাগবে। ঠিক তখন দূরে একটা পাহাড়ের পাড়ে তিনি একটা বড় গুহা দেখতে পেলেন। তার মনে পড়ল ওখানে বন্দি রাখা হয় মানুষদের। তিনি দ্রুত সামনে এগোতে লাগলেন। কিছু জিন তাকে আটকাতে চেষ্টা করল, কিন্তু তিনি আয়াত পড়তেই তারা পিছিয়ে গেল। অবশেষে তিনি সেই গুহার সামনে পৌঁছালেন। গুহার ভেতরে ঢুকতেই অন্ধকার, কিন্তু কিছুটা দূরে তিনি মানুষের কণ্ঠ শুনতে পেলেন। কি? কাদের শাহ বললেন, ভয় পেও না, আমি মানুষ। রিয়াজুল অবাক হয়ে সামনে এগিয়ে এলো। আপনি কে? কাদের শাহ বললেন, আমি তোমাকে নিতে এসেছি। রিয়াজুলের চোখে পানি চলে এলো। আমাকে বাঁচান, আমি আর এখানে থাকতে চাই না। ঠিক তখন হঠাৎ গুহার ভেতরে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। জিনপিতে এসে হাজির হয়েছে। তার চোখে আগুনের মতো রাগ। সে গর্জে উঠল, তুমি সাহস করেছ আমার বন্দিকে নিতে? গুহার ভেতরে মুহূর্তের মধ্যে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। জিনপিতা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। সে গম্ভীর কণ্ঠে বলল, এবার শেষ যুদ্ধ হবে। কাদের শাহ শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে ভয় নেই। তিনি বললেন, অন্যায় শেষ আজই হবে। জিনটা হঠাৎ ভয়ঙ্কর শক্তি নিয়ে আক্রমণ করল। ঘর ভিতরে বিস্ফোরণের মতো শব্দ হলো। মাটিও কেঁপে উঠল। রিয়াজুল আর অন্য বন্দীরা ভয়ে এক কোণে দাঁড়িয়ে রইল, কারণ তারা বুঝতে পারছে এই যুদ্ধেই ঠিক হবে সবকিছু। কাদের শাহ কি জিনকে হারাতে পারবেন, নাকি জিন আবারও ভয়ঙ্কর শক্তি দেখাবে? এই যুদ্ধের ফলে নির্ধারিত হবে রিয়াজুল কি আবার তার গ্রামের নদীর পাড়ে ফিরে যেতে পারবে, নাকি চিরদিনের জন্য জিনদের রাজ্যই হারিয়ে যাবে। জিনদের রাজ্য সেই বিশাল গুহার ভিতর তখন ভয়ঙ্কর এক পরিস্থিতি। চারপাশে লাল আগুনের আলো জ্বলছে। গুহার দেয়ালগুলো কালো পাথরের মতো, আর তার ভেতর থেকে অদ্ভুত গর্জনের শব্দ ভেসে আসছে। গুহার মাঝখানে দাঁড়িয়ে আছে কাদের শাহ। তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর জিনপিতা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। গুহার একপাশে দাঁড়িয়ে আছে রিয়াজুল আর অন্য বন্দি মানুষগুলো। তারা সবাই নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্য দেখছে। জিনটা গর্জে উঠল, মানুষ, তুই আমার রাজ্যে ঢুকে আমার বন্দিকে মুক্ত করতে এসেছিস? কাদের শাহ শান্ত গলায় বললেন, আমি অন্যায় থামাতে এসেছি। জিনটা রেগে গিয়ে চিৎকার করলো, ও আমার সন্তানকে হত্যা করেছে। কাদের শাহ বললেন, সে জানতো না ওটা তোমার সন্তান, সে ভেবেছিল ওটা সাধারণ মাছ। জিনটা গর্জে উঠল, তবু শাস্তি হবেই। এই বলে সে হঠাৎ হাত তুলল। মুহূর্তের মধ্যে গুহার ভিতরে আগুনের মতো শক্তি ছড়িয়ে পড়ল। একটা ভয়ঙ্কর আগুনের গোলা কাদের শাহের দিকে ছুটে এলো। কাদের শাহ দ্রুত আয়াত পড়লেন। তার চারপাশে আলো, উজ্জ্বল আলো তৈরি হলো। আগুনের গোলা সে আলোতে আঘাত করে বিস্ফোরিত হলো। গুহা কেঁপে উঠল, কিন্তু কাদের শাহ এখনো স্থির দাঁড়িয়ে আছেন। জিনটা এবার আরও রেগে গেল। সে একের পর এক আক্রমণ করতে লাগলো। কখনো আগুন, কখনো কালো ধোঁয়ার ঝড়, কিন্তু কাদের শাহ প্রতিবারই আয়াত পড়ে সে আক্রমণ থামিয়ে দিচ্ছিলেন। এভাবে কিছুক্ষণ ভয়ঙ্কর যুদ্ধ চলতে লাগলো। হঠাৎ কাদের শাহ চোখ বন্ধ করে খুব জোরে দোয়া পড়তে শুরু করলেন। তার কণ্ঠ যেন গুহার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর হঠাৎ তার হাত থেকে উজ্জ্বল আলো বের হলো। সে আলো সরাসরি জিন পিতার দিকে ছুটে গেল। জিনটা চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে লাগলো। সে গর্জে উঠল, না, এটা অসম্ভব। কিন্তু আলোটা তাকে ঘিরে ধরল। তার শক্তি ধীরে ধীরে কমতে লাগলো। শেষে মাটিতে পড়ে গেল। গুহার ভিতরে অন্য জিনগুলো ভয় পেয়ে পিছিয়ে গেল। কাদের শাহ ধীরে সামনে এগিয়ে এলেন।
তিনি গম্ভীর কণ্ঠে বললেন, প্রতিশোধ কখনো শান্তি দেয় না। তুমি অন্যায় করেছ। জিনটা তখন দুর্বল কণ্ঠে বলল, আমার সন্তান। কাদেশা বললেন, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু নিরপরাধ মানুষদের বন্দি রাখা অন্যায়। জিনটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বললেন, তাহলে নিয়ে যাও তাকে, মানুষটাকে মুক্তি দিলাম। এই কথা শুনে রিয়াজুল অবাক হয়ে গেল। কাদেশা তার দিকে তাকিয়ে বললেন, এসো। রিয়াজুল দ্রুত তার কাছে এসে দাঁড়ালো। কাদেশা অন্য বন্দি মানুষগুলোকে মুক্ত করলেন। তারপর তিনি দোয়া পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যে ঘর মাঝখানে আরো একটা আলোক ঘূর্ণন তৈরি হলো। তিনি বললেন, সব আমার কাছে থেকো। তারপর সবাই সে ঘূর্ণির ভিতরে ঢুকে গেল। কয়েক সেকেন্ড পর রিয়াজুল চোখ খুলে দেখল সে তার নিজের গ্রামের উঠোনে দাঁড়িয়ে আছে। চারপাশে মানুষ। তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আমার ছেলে। তার বাবার চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কারণ তারা ভাবেনি রিয়াজুল আর কখনো ফিরে আসবে। কাদেশা তখন শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, মনে রেখো, প্রকৃত সবকিছু আল্লাহর সৃষ্টি, অকারণে কাউকে ক্ষতি করা উচিত না। রিয়াজুল মাথা নিচু করে বলল, আমি আর কখনো এমন ভুল করব না। সে ঘটনার পর থেকে রিয়াজুল আর কখনো রাতে নদীর ধারে মাছ ধরতে যায়নি। গ্রামের মানুষও সেই নদীর জায়গাটুকুকে একটু ভয় করত এবং একটু এড়িয়ে চলত, কারণ তারা জানতো এই পৃথিবীতে শুধু মানুষই না, আরও অনেক শক্তি আছে যাদের সাথে অকারণে ঝামেলা ভালো হয় না। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের গল্প দুটো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আসসালামু আলাইকুম।